আসসালামু আলাইকুম। আমি আবু হাসান। হ্যালো ভিউয়ার্স, ও আজকে যাদেরকে নিয়ে এই আয়োজন, ব্রাইট স্কলার মাদ্রাসার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোভিড-19 করোনা ভাইরাসের কারণে তোমরা অনেক দিন যাবত বাড়িতে আছো। আশা করি তোমরা বাড়িতে নিরাপদে ভালোই আছো, আমরাও ভালো আছি। তো আজকে তোমাদের সেবা কার্যক্রম ধরে রাখার জন্য ব্রাইট স্কলার মাদ্রাসা থেকে ভিডিও রেকর্ডিং ক্লাসের যে প্রোগ্রাম, যে উদ্যোগ গ্রহণ করেছে, তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজনে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে তোমাদের জন্য ইংরেজি গ্রামারের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। এটা এমন একটা বিষয় যেটা অনেক স্টুডেন্টরাই আমরা সাধারণত পড়ার সময় এটা ফেলে রাখি। আমরা এটা গুরুত্বের সাথে দেখি না, অথবা ভয় পাই, অথবা গতানুগতিক আমাদের বইগুলোতে যে নিয়মগুলো লেখা আছে সে নিয়মগুলো পড়ার পর আমাদের কাছে একটু ঘোলাটে মনে হয়। এমন একটা আইটেমের নাম রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব তোমরা নিশ্চয়ই লক্ষ্য করো, এবং তোমরা সবাই খাতা কলম হাতে নাও, এবং হোয়াটএভার ইউ সে, আমি যাই বলি তোমরা রাইট ডাউন, অবশ্যই তোমরা লিখে নেবে। তো দেখো বোর্ডে, রাইট শব্দের অর্থ সঠিক, ফর্ম মানে রূপ, অফ এর ভার্ব মানে ক্রিয়া। তো রাইট ফর্ম অফ ভার্ব সঠিক রূপ এর ক্রিয়া। রাইট মানে সঠিক, ফর্ম এর রূপ, অফ মানে এর, ভার্ব মানে ক্রিয়া। রাইট ফর্ম অফ ভার্ব মানে হলো ভার্বের সঠিক রূপ বা ক্রিয়ার সঠিক রূপ। আমরা যদি কোনো টাইটেল বা সেন্টেন্স বা ক্লোজের মধ্যে আমরা অফ প্রিপোজিশনকে দেখি, তাহলে অফ প্রিপোজিশনের পরের শব্দের অর্থটা আগে করতে হয়। তাহলে সেক্ষেত্রে দেখো, যেখানে রাইট ফর্ম সঠিক রূপ অফ ভার্ব ক্রিয়ার, তার মানে সঠিক রূপের ক্রিয়া যদি আমরা নর্মালি অর্থ করি, তাহলে অর্থ হয় সঠিক রূপ এর ক্রিয়া। কিন্তু অফ প্রিপোজিশনের পরের অংশের অর্থ যদি আমরা আগে করি নিয়ম অনুযায়ী, তাহলে ক্রিয়া এর সঠিক রূপ। তাহলে দেখো, ক্রিয়া এর সঠিক রূপ। তাহলে আজকে আমরা জানলাম রাইট ফর্ম অফ ভার্ব এর মানে হলো ক্রিয়া এর সঠিক রূপ। এবার তোমাদের কাছে আমার প্রশ্ন যে রাইট ফর্ম অফ ভার্ব গ্যাপ পূরণ করার সময় আমরা কয় ধরনের চেহারায় ভার্বকে পূরণ করে থাকি? আমরা গ্যাপে কয় ধরনের ভার্ব, কয় স্টাইলে আমরা সমাধান করি? আমরা 6 ধরনের ভার্ব সমাধান করি। নাম্বার 1, যেমন ভার্বের বেস ফর্ম। আমরা গ্যাপে অনেক সময় ভার্বের বেস ফর্ম আমাদের দিতে হয় বিভিন্ন নিয়ম অনুযায়ী। নাম্বার 2, ভার্বের পাস্ট ফর্ম। আমরা বাংলায় বলি ভার্বের দ্বিতীয় সারি, পাস্ট ফর্ম। ইট অন, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ইটস, ভার্বের সাথে এস বা এস যোগ, টু ইট। ইনফিনিটিভ মানে টু যুক্ত ভার্ব, টু প্লাস ভার্বের বেস ফর্ম। ইটিং, ভার্বের সাথে আইএনজি, হোক সেটা পার্টিসিপল না হয় জেরান্ট। তো আমাদের এই 6টা রকমে আমরা গ্যাপ ফিলিংয়ে ভার্বগুলো সমাধান করে থাকি। তো এখন প্রশ্ন হলো যে আসলে এই 6টা রকমের কখন আমরা ভার্বের প্রথম সারি ব্যবহার করব, কখন ভার্বের দ্বিতীয় সারিটা আমরা গ্যাপে ব্যবহার করব, কখন ভার্বের তৃতীয় সারিটা পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করব, কখনই বা আমি ভার্বের সাথে এস বা এস যুক্ত করব, কখন ভার্বের
বেস ফর্মের পেছনে টু দিয়ে ইনফিনিটিভ ব্যবহার করব, আবার কখন আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব। এবার রুল নাম্বার 1, 1 নাম্বার রুল হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় মোডাল অক্সিলারি। আমরা দেখি মোডাল অক্সিলারি ভার্ব যদি আমরা কোনো গ্যাপের শুরুতে দেখি, আবার খেয়াল করো, মোডাল অক্সিলারি ভার্ব যদি আমরা গ্যাপের শুরুতে দেখি তাহলে সেটার সমাধানটা 3 ভাবে হতে পারে। কয়ভাবে? 3 ভাবে সে সমাধানটা হতে পারে। নাম্বার 1, যদি আমরা শুধু মোডাল দেখি তাহলে আমরা তারপরে ভার্বের বেস ফর্ম লিখব। আমরা যদি গ্যাপের শুরুতে ফিলিং দ্য গ্যাপস পূরণ করার সময় মোডালের সাথে বি যোগ করা দেখি, যেমন ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি, এরকম বি যোগ করা দেখি, তাহলে আমরা গ্যাপে V3 বসাবো, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। আমরা বাংলায় বলি তৃতীয় সারি। মোডালের পর যদি আমরা হ্যাভ দেখি তাহলেও আমরা ভার্বের তৃতীয় সারি বসাবো, যেমন ক্যান হ্যাভ, কুড হ্যাভ, মে হ্যাভ, মাইট হ্যাভ, শ্যাল হ্যাভ, শুড হ্যাভ, মাস্ট হ্যাভ, এরকম যদি হ্যাভ দেখি। তো সেক্ষেত্রে আমাদের প্রথমেই জানা দরকার আসলে মোডাল কয় ধরনের। মোডালটা আসলে 2 ধরনের। একটা হলো পিওর মোডাল, অর্থাৎ সব গ্রামার বইগুলোতে সাধারণত আমরা যে মোডালগুলোকে সবসময় দেখি বা যে মোডালগুলো আমরা সবসময় জানি, সেটা হলো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 9টাকে আমরা পিওর মোডাল হিসাবে ইংরেজি গ্রামারে ব্যবহার করতে দেখি। পিওর মোডাল ক্যান, কুড, মে, মাইট, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। এই মোডালগুলো যদি আমরা কোনো গ্যাপের আগে দেখি তাহলে এই মোডালের পরে, এই মোডালগুলোর পরে গ্যাপ দেখলে আমরা V1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। আমি তোমাদেরকে উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিব। একটু রাইট ডাউন, একটু লিখে নাও যে আসলে পিওর মোডালগুলো কি কি। এরপরে আমরা আরও এক ধরনের মোডাল দেখতে পাই, এটা মুছে ফেলি, নিশ্চয়ই তোমরা এতক্ষণে লিখে ফেলছো। আর এক ধরনের আমরা মোডাল দেখতে পাই, সেটা হলো সেমি মোডাল। সেমি মোডাল হিসাবে ought to, used to, need, dare, am to, is to, are to, was to, were to, have to, has to, had to। আমি এখানে এটসেট্রা দিলাম, কিন্তু সেমি মোডাল আরও আছে, যেমন উড রেদার, উড বেটার, হ্যাড রেদার, হ্যাড বেটার, লেট, এগুলো সেমি মোডাল হিসেবে ব্যবহৃত হয়। তো আরও অনেক ধরনের সেমি মোডাল আমরা
জানি, কিন্তু তারপরেও যেগুলো একটু বেশি ব্যবহার হয়, যেগুলো সাধারণত আমরা কম্পিটিটিভ এক্সামগুলোতে ব্যবহার করতে বেশি দেখি, সেগুলো আমি এখানে বোর্ডে উল্লেখ করলাম। ought to, used to, need, dare, am to, is to, are to, was to, were to, have to, has to, had to, etc. এগুলো তোমরা খাতায় একটু লিখে নাও। আশা করি তোমরা লিখে ফেলেছ। এবার আমরা 1 নাম্বার নিয়ম মোডাল অক্সিলারি, সেক্ষেত্রে আমরা 2 ধরনের মোডাল শিখলাম, একটা পিওর মোডাল, একটা সেমি মোডাল। পিওর মোডাল শিখলাম 9টা, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। এবং সেমি মোডাল শিখলাম ought to, used to, need, dare, am to, is to, are to, was to, were to, have to, has to, had to। এছাড়াও বলছি যে লেট, তারপরে উড রাদার, উড বেটার, হ্যাড রেদার, হ্যাড বেটার, এগুলো আসলে সেমি মডাল হিসেবে ব্যবহৃত হয়। তো এখন আমরা একটু দেখি যে আসলে উদাহরণের মাধ্যমে আমরা দেখি যে এই মডালগুলো কীভাবে আমরা ব্যবহার করব। ভিস মানে এক্সাম্পল, মানে উদাহরণ। এখানে একটা আমি উদাহরণ দিলাম, তোমরা সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো। আই মাস্ট ফলোইং দ্য রুলস অফ বিএসএম। এখানে আপাত দৃষ্টিতে পড়ার সময় মনে হয় না যে ভুল আছে, কিন্তু আমরা একটু আগে তোমরা খাতায় লিখেছো যে মোডাল প্লাস ভি অন, তার মানে দেখো আমাদের পিওর মোডালের তালিকার মধ্যে কিন্তু মাস্ট শব্দটা ছিল, তার মানে মাস্টটা পিওর মোডাল। তো এই পিওর মোডাল, পিএম তোমরা আবার প্রাইম মিনিস্টার মনে করো না, মাস্টটা পিওর মোডাল। তো এই পিওর মোডাল এর পরে সবসময় ভি অন হয়, মানে ভার্বের বেস ফর্ম হয়। তাহলে এবার দেখো এই মাস্টের পরে আমরা ফলোয়িংয়ে আইএনজি যোগ করা আছে, তাহলে আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। তাহলে কি হবে? ফলো। তো এখানে আমরা যে প্রথম দেখলাম আই মাস্ট ফলোইং দ্য রুলস অফ বিএসএম, অর্থাৎ বিএসএম এর নিয়ম কানুনগুলো আমাদের কি ফলো করা, অবশ্যই ফলো করব। তো আই মাস্ট ফলো, আমি অবশ্যই ফলো করব দ্য রুলস অফ বিএসএম, দ্য রুলস অফ বিহেভিয়ার, দ্য রুলস অফ আওয়ার অফিস, এরকম কিছু একটা। তো সেক্ষেত্রে মাস্ট প্লাস কোনো গ্যাপে যদি আমরা ভার্বে কাজ করতে যাই, তাহলে মোডাল প্লাস ভি অন এই ধারাবাহিকতায় মাস্টের পরে আমরা ফলোইং কেটে আমরা ফলো লিখলাম। আর একটা এক্সাম্পল দেখো, ইট ক্যান বি সলভ উইদিন সেকেন্ড, অর্থাৎ এটা সেকেন্ডের মধ্যেই সমাধান করা যেতে পারে। তো এক্ষেত্রে দেখো এই ক্যানটাও কিন্তু আমরা মোডালের তালিকার মধ্যে পেয়েছিলাম পিওর মোডালে। তো ওখানে দ্বিতীয় নাম্বারে ছিল যে মোডাল প্লাস বি, অর্থাৎ ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উডের পরে যদি বি থাকে, তাহলে মোডাল প্লাস বি যদি আমরা কোথাও দেখতে পাই, তারপরে গ্যাপে ভার্বে কাজ করার সময় আমরা V3 ব্যবহার করব, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। তাহলে সেক্ষেত্রে ক্যান প্লাস বি, তার মানে মোডাল প্লাস বি এবার পাওয়া গেল। তাহলে আমরা এখানে সলভের জায়গায় সলভের তৃতীয় সারি পাস্ট পার্টিসিপল ফর্ম সলভ দিব। প্রথমে দেখলাম মোডাল ভার্বের বেস ফর্ম হবে, এই জন্য ফলোয়িং থেকে ফলো হলো। তারপরে মোডাল প্লাস বি,
এখানে V3 হবে, তাই সলভ ভার্বের বেস ফর্ম থেকে সলভড ভার্বের তৃতীয় সারি হলো, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হলো। এখন আমরা দেখি you might have here the name of Haji Muhammad Mohsin। সংক্ষেপে লিখলাম হাজি মোহাম্মদ মহসিন। ইউ মাইট হ্যাভ, তোমরা শুনে থাকবে বা তোমরা হয়তো বা শুনেছ। ইউ মাইট হ্যাভ হিয়ার, তোমরা শুনেছ দ্য নেম অফ হাজি মোহাম্মদ মহসিন, তোমরা হয়তো হাজি মোহাম্মদ মহসিনের নাম শুনেছ। এক্ষেত্রে দেখো এই মাইট মোডাল প্লাস হ্যাভ, তার মানে মোডাল প্লাস হ্যাভ যদি কোথাও থাকে তাহলেও কিন্তু গ্যাপে V3 হয় ভার্বের সঠিক রূপ ব্যবহার করার সময়। তাহলে এখানে মাইট প্লাস হ্যাভ, তার মানে এখানে হিয়ার এর জায়গায় এখানে হবে হার্ড। এখানে হিয়ার এর তৃতীয় সারি মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হার্ড, অর্থাৎ আমরা অনেকে হিয়ার্ট বলি, আসলে উচ্চারণটা হবে হার্ট। তো এবার আমরা একটা নিয়ম ভালো করে আজকে আমরা যে কয়টা নিয়মই শিখব, মানে কমপ্লিটলি শিখব, যে এটা নিয়ে তোমাদের আর কোনো কোশ্চেন না থাকে। তাহলে এখন প্রথম মোডাল প্লাস V1, তার মানে মাস্ট ফলো। মোডাল প্লাস বি V3, তার মানে ক্যান বি সলভড। মোডাল প্লাস হ্যাভ আছে, সুতরাং এখানেও V3, তার মানে মাইট হ্যাভ হিয়ার্ড দ্য নেম অফ হাজি মোহাম্মদ মহসিন। তোমরা নিশ্চয়ই এক্সাম্পলগুলো খাতায় লিখে নিয়েছ। এ পর্যায়ে আমি তোমাদেরকে রোল নাম্বার 2 2 নাম্বার রুলে আমরা চলে যাচ্ছি। 2 নং রুলে আমরা দেখতে পাচ্ছি যে টু ডু ভার্ব। এখানে বোর্ডে লক্ষ্য করো, এখানে টু ডু ভার্ব আমি লিখলাম। টু ডু ভার্ব মানে ডু, ডিড, ডাস। আমরা অক্সিলারি ভার্ব পড়ার সময় বা আমরা যখন আগে থেকেই যদি জানি, তাহলে আমরা কিন্তু জানি যে অক্সিলারির তালিকার মধ্যেও কিন্তু ডু ডিড ডাস আমরা পেয়েছি। তো এখানে এই ডু ডিড ডাসের আলাদা একটা নাম আছে ইংরেজি গ্রামারে, সেটা হলো টু ডু ভার্ব। এই টু ডু ভার্ব যদি কোথাও আমরা রাইট ফর্ম অফ ভার্বের গ্যাপ পূরণ করার সময় দেখি, তাহলে টু ডু ভার্বের পরে ডু ডিড ডাস প্লাস V1, অর্থাৎ টু ডু ভার্ব প্লাস V1। তার মানে টু ডু ভার্ব যদি কোথাও আমরা দেখি, তাহলে টু ডু ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হবে। তোমাদেরকে একটা এক্সাম্পলের মাধ্যমে আমি দেখাই। হি ডিডেন্ট ওয়েন্ট দেয়ার। এখানে দেখো হি ডিডেন্ট ওয়েন্ট দেয়ার, অর্থাৎ সে সেখানে যায়নি। এখন সে সেখানে যায়নি, এখানে এই ডিডটা টু ডু ভার্ব। তো আমরা হয়তো আগে জানতাম যে আসলে এখানে ডু থেকে ডিড আসছে, তো যার কারণে এখানে আর গো থেকে ওয়েন্টার থাকবে না, এখানে ভার্বের বেস ফর্মটা হবে, দ্বিতীয় সারিটা থাকবে না। আসলে বিষয়টা ওই রকম না। আসলে বিষয়টা হলো যে এখানে একটা টু ডু ভার্ব আছে, মানে টু ডু ভার্ব মানে ডু ডিড ডাস। এই টু ডু ভার্ব যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, তাহলে তারপরে যদি আমরা কোনো মেইন ভার্ব হিসাবে কোনো ভার্ব ব্যবহার করতে চাই,
তাহলে সেক্ষেত্রে আমাদের এই টু ডু ভার্ব প্লাস V1, তার মানে এই ডু ডিড ডাসের পরে আমাদের সবসময় V1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে এখানে দেখো কি ভুলটা আছে, হি ডিডেন্ট গো দেয়ার। তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে হি ডিডেন্ট ওয়েন্ট দেয়ার, মনে হচ্ছে যে যেহেতু পাস্ট টেন্স তাহলে হয়তোবা এটা ঠিকই আছে, হয়তোবা এরকম ভুল হয় নাই, কিন্তু দেখো গ্রামাটিক্যালি একটু মিস্টেক হয়ে গেছে। সেটা হলো যে টু ডু ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়, অথচ এখানে ভার্বের দ্বিতীয় সারি মানে পাস্ট ফর্ম দেওয়া আছে। তার মানে দাঁড়াইলো এখানে হি ডিডেন্ট গো দেয়ার, এটা কারেক্ট। তো আমরা দ্বিতীয় নাম্বার রুলে শিখলাম যে আমরা যদি কোথাও টু ডু ভার্ব মানে ভার্বের ডু ডিড ডাস এই তিনটাকে কোথাও দেখি, আর ওই সেন্টেন্সে যদি আমরা কোথাও মেইন ভার্ব বা ভার্বের সঠিক রূপে কাজ করি, তাহলে সেক্ষেত্রে টু ডুর পরে সব সময় অর্থাৎ ডু ডিড ডাসের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। প্রথম রুলসে আমরা শিখছিলাম যে যদি মোডাল অক্সিলারি থাকে তাহলে মোডাল অক্সিলারির পরে সাধারণত মোডাল প্লাস ভার্বের বেস ফর্ম হবে। যেমন ক্যান আছে, আই ক্যান গো, ভার্বের বেস ফর্ম। এবার যদি মোডাল প্লাস বি থাকে, যেমন ক্যান বি, কুড বি, মে বি, তাহলে ভার্বের V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা লিখব। যদি মোডাল প্লাস হ্যাভ থাকে, ক্যান হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, শ্যাল হ্যাভ এরকম থাকে, তাহলে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 লিখব। তার মানে মোডাল প্লাস V1, মোডাল প্লাস বি V3, মোডাল প্লাস হ্যাভ V3। দ্বিতীয় নাম্বার নিয়মে আমরা শিখলাম যে টু ডু ভার্ব, এই টু ডু ভার্বটা যদি কোথাও আসে রাইট ফর্ম অফ ভার্বে, তাহলে আমরা এই টু ডু ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। তোমরা এটা লিখে ফেলো। আশা করি তোমরা এটা লিখে ফেলছো। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি 3 নাম্বার রুলে। টু হ্যাভ ভার্ব প্লাস V3। এবার আমরা যদি রাইট ফর্ম ভার্বে গ্যাপ ফিলিংয়ে কাজ করার সময় কোথাও আমরা টু হ্যাভ ভার্ব দেখি, তাহলে টু হ্যাভ ভার্বের পরে সবসময় আমরা V3 ব্যবহার করব। এখন টু হ্যাভ ভার্বের পরে আমরা যে V3 ব্যবহার করব, যদি এই টু হ্যাভ ভার্বটা টেন্স অনুযায়ী আসে, এই টু হ্যাভ ভার্ব দেখে যদি টেন্স চেনা যায়, এমন ক্ষেত্রে আমরা V3টা ব্যবহার করব, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা দেখি যে আমাদের এই টু হ্যাভ ভার্বগুলো আমাদের জানা আছে কিনা। তো আমাদের গতানুগতিক যে বই বা গ্রামার বইগুলো আছে, সেক্ষেত্রে তোমরা হয়তো টু হ্যাভ ভার্ব বলতে হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটা হয়তো আমরা গতানুগতিক জানি যে টু হ্যাভ ভার্ব মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড। কিন্তু আসলে টু হ্যাভ ভার্ব মানে হলো অল পারফেক্ট টেন্স, অল অক্সিলারিজ ভার্ব অফ পারফেক্ট টেন্স, অর্থাৎ আমাদের প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট এই 3 ধরনের পারফেক্ট টেন্সে যে অক্সিলারি ভার্বটা ব্যবহার করা হয়, আসলে এই অক্সিলারি ভার্বগুলি হলো টু হ্যাভ ভার্ব। তাহলে আমরা দেখি প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ, হ্যাজ, পাস্ট পারফেক্টে হ্যাড এবং ফিউচার পারফেক্টে shall have, will have। এবার দেখো টু হ্যাভ ভার্বের পরে V3 হয়, তাহলে আমাদের এখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এগুলো টু হ্যাভ ভার্ব। এগুলো যদি আমরা কোথাও দেখি রাইট ফর্ম ভার্ব গ্যাপ ফিলিং গ্যাপে কাজ করার সময়, তাহলে অবশ্যই আমরা ওই গ্যাপে V3 ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমরা একটু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ভিজ মানে এক্সাম্পল, দেখো হ্যাভ ইউ এভার ইজ ইন গাজীপুর।
হ্যাভ ইউ এভার ইজ ইন গাজীপুর। এভার দেখো এখানে ইজ দেওয়া আছে, রাইট ফর্ম অফ ভার্বে আমার এটা পূরণ করতে হবে। এখন এই হ্যাভ যদি কোথাও পাওয়া যায়, আমরা উপরে দেখছিলাম টু হ্যাভ ভার্ব প্লাস V3, তাহলে হ্যাভ এখানে আছে, এটা নিশ্চয়ই টু হ্যাভ ভার্ব। তো তারপরে এই গ্যাপে যে বি ভার্বটা দেওয়া আছে, এই বি ভার্বের V3টা হবে। তাহলে আমরা কি জানি যে আসলে এই ইজের V3টা কি, ইজের তৃতীয় সারিটা কি? যেমন দেখো এম, ইজ, আর, এটা হলো V1 ভার্বের প্রথম সারি, ওয়াজ, ওয়ার, এটা হলো V2 ভার্বের দ্বিতীয় সারি, বিন, এটা হলো V3 ভার্বের তৃতীয় সারি। এখন দেখো আমরা যদি কোথাও হ্যাভ দেখি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ দেখি, তাহলে আমাদের এই হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভের পরে আমরা সবসময় V3 ব্যবহার করব। তো সেক্ষেত্রে এখানে হ্যাভ পাওয়া গেল, তাহলে আমরা এখানে ইজের V3 ব্যবহার করব। ইজের V3টা কি? ইজের V3 হলো অ্যামিজার, ওয়াজার, বিন। তার মানে এখানে সঠিক উত্তর হবে বিন। এবার দেখো হ্যাভ ইউ এভার বিন ইন গাজীপুর, তুমি কি কখনো গাজীপুর গিয়েছো? তো এই ধরনের প্রশ্নে আমরা সাধারণত এভাবে সমাধান করব। আজকে আমরা 1, 2, 3 এই 3টা রুলস শিখলাম। আমাদের বইয়ের মধ্যে 50টা, কোনো বইয়ে 60-70টাও দেওয়া আছে। আমাদের এত রাশি রুল শিখতে হবে না, মাত্র 10-12টা রুল শিখলেই আশা করি তোমাদের মধ্যে যে রাইট ফর্ম ভার্বের যে ভীতিটা আছে সেটা কেটে যাবে। এবং আজকে তোমরা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি যে রুলসগুলো তোমাদেরকে দেখালাম সেই রুলসগুলোকে বেস ধরে তোমরা এক্সারসাইজ করা শুরু করলে ইনশাআল্লাহ দেখবে আস্তে আস্তে সমাধান হয়ে যাবে। তো এক্ষেত্রে আজকে এ পর্যন্তই। আগামীকালকে আবার রাইট ফর্ম ভার্বের পার্ট 2তে তোমাদেরকে আবার আমন্ত্রণ রইল। থ্যাঙ্কস ফর বিং উইথ আস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।